আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। নিচে এসে দাঁড়ায়, তাসনিমকে দেখে গায়ের লোম অব্দি চলে যাচ্ছে। একটা নষ্ট নারী, ও না হলে অমন কিছু করতো না। সত্যি বলছি, আমি একজন নারী হয়েও নারীর ফিতনাকে বড্ড ভয় পাই। রেজন আমাকে ওর দিকে ইশারা করে তাকিয়ে শক্ত গলায় বলেন, ও তোমার হাজবেন্ডের শরীরে হাত দিয়েছিল, যাও পায়ের জুতো খুলে ওর গালে বাড়ি দাও। রেজনের এমন কঠিন কথা শুনে আমি থমকাই খানিকটা। আমি পারবো না এমনটা করতে, তাই সাফ সাফ বলে দিই, ও যা করেছে এগুলো বাদ, এসব বাদ দিন। আমার কথায় তাসনিম মুখ তুলে বলে, হ্যাঁ প্লিজ আমায় মাফ করে দাও, আমি আর কিছু করবো না কখনোই, আমি রেজনের আশেপাশেও আসবো না। রেজন ওর কথায় আমার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলেন, তুমি ওকে মারবে না আমি একেবারে চিরতরে শেষ করে দেবো কোনটা? ওনার কথায় আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকাই। কি বলছেন এটা? ওকে আমি না মারলে উনি মারবেন? এ কেমন কথা? আমি রেজনের সামনে দাঁড়িয়ে গিয়ে বলি, রেজন এগুলো বাদ দিন, আমার আর ভালো লাগছে না, ওকে ছেড়ে দিন, আর এসব কিচ্ছা এখানেই অফ করুন। রেজন আমার কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, সত্যি তো তুমি ওকে মারবে না? না মারবো না। রেজন আমার উত্তর শুনে একজন গার্ডের দিকে তাকিয়ে বলেন, এই খারাপ নারীর হাত খুলে দাও, যাতে ও নোজার পায়ে পড়ে মাফ চেয়ে নেয়। সাথে সাথে একজন গার্ড তাসনিমের হাতে বাঁধন খুলে দেয়। তাসনিম ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আমার মাথা কাজ করছে না এসব ফালতু কাহিনীতে। এটা কি ধরনের মানসিক টর্চার? আমি আর সহ্য করতে পারছি না। তাসনিম আমার দিকে এগোতে নেয়, কিন্তু আমি হাত দিয়ে থামিয়ে বলি, আমি তোমায় মাফ করে দিয়েছি, বাদ দাও। আমার উত্তর শুনে তাসনিম 2 কদম পিছিয়ে যায়। আমি এক কথা বলতে রেজন নিজের টি শার্ট গুটিয়ে কোমরে গুজে গান বের করেন। ওনার হাতে গান দেখে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। ওনার হাতে গান? উনি গান দিয়ে কি করবেন? আমি রেজওয়ানকে আমতা আমতা করে জিজ্ঞেস করি, আপনি আপনি গান দিয়ে কি করবেন? রেজওয়ান তাসনিমের দিকে তাকিয়ে বলেন, ওকে শেষ করে ফেলবো। এটা শুনে তাসনিম ফুপিয়ে ওঠে। আমি রেজওয়ানের দিকে আরেকটু এগিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বলি, আপনি খুন করবেন? ওর প্রাণ আপনি দিয়েছেন? খবরদার এমন পাপ ভুলেও করবেন না। রেজন আমার কথা শুনে তাচ্ছিল্য করে হেসে ওঠেন। ও একটা বীজ, ও তোমার আমার সরল তরল সম্পর্কটাকে পাথর বানিয়ে দিয়েছে। ওর জন্য আজ এতটা বিধ্বস্ত তুমি, আমি উভয়ই। তাই ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। এ বলে রেজওয়ান তাসলিমের দিকে গান তাক করেন। আমি রেজওয়ানের হাতের কোনোই ধরে হাত নামানোর চেষ্টা করে উত্তেজিত গলায় বলি, রেজওয়ান এমন করবেন না, সামান্য কারণে এমন করবেন না, এটা পাপ রেজওয়ান, পাপ। উনি আমার কথায় কিছু মুহূর্ত থমকে গিয়ে আমার চোখের পানে তাকিয়ে সরল গলায় বলেন, তোমায় নিজের করে পেতে 2-1টা পাপের অধিকারী হলে ক্ষতি কি? রেজওয়ান পাগলামি করবেন না, ও আপনার সৌন্দর্য দেখে নিজেকে সামলাতে পারেনি, তাই হয়তো আপনাকে নিজের করে পেতে এমন করছে। আর আপনার আশকারাতেই তো করেছে, তাই বাদ দিন, আর এমন হবে না। ওর হয়ে আমি কথা দিচ্ছি, আর এমন হবে না। ও আপনাকে পছন্দ করেছিল, তাই হয়তো। রেজন আমায় থামিয়ে দিয়ে বলেন, এসব কিছু না নোজা, কিচ্ছু না, সব বিজনেসের খেলা, সব বিজনেসের। ও আমার সাথে নিজের নোট ভাইরাল করতে চেয়েছিল, যাতে ওর আর আমার বিয়ে হয় আর আমাদের সঙ্গে বিজনেসের সামিল হতে পারে। ওর ফোনে আমি গত রাতে যতটুকু ছিল ততটুকু ভিডিও পেয়েছি এবং ওর ফ্যামিলির সাথে যে চ্যাট সেগুলোও দেখেছি। সব আমায় ফাঁসানোর ধান্দা ছিল নুজা, সব ধান্দা। এ বলে রেজওয়ান দাঁত পিষে গানের ট্রিগার টেনে একটা গুলি তাসলিমের ডান হাঁটুতে, একটা বাঁ হাঁটুতে, একটা বাঁ হাতের বাহুতে, ডান হাতের বাহুতে একটা কণ্ঠনালীতে, আর লাস্টেরটা ওর কপালে করেন। তাসলিমের মৃত শরীরটা লুটিয়ে পড়ে ফ্লোরে। রক্তের ফোয়ারা বয়ে যেতে থাকে ফ্লোরে। গুলির টাসটার শব্দে আমার কান বন্ধ হয়ে গেছে। আমি এখন কিছু শুনতেও পারছি না। আমি কিছু বুঝে ওঠার আগেই রেজওয়ানকে বিশ্রীভাবে মেরে ফেললেন। মানলামও দোষ করেছে, কিন্তু এইভাবে না মারলে কি হতো না? রেজওয়ানকে গুলি করে গানটা সোফায় ছুঁড়ে মেরে বলেন, এর লাশটা গুম করে দাও, সবকিছু পরিষ্কার করো 10 মিনিটের ভেতর। এই অর্ডার দিতেই সবাই গ্লাভস পরে নেয়। তারপর দুজন তাসলিমের বডিটা প্যাকেট করতে থাকে। কেউ রক্ত মুছতে থাকে, কেউ গানটা পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যেতে থাকে। আমার হাত পা অলরেডি অবশ্যই পাথর হয়ে গেছে। আমি শুধু দেখছি এই মরণ লীলা। রেজন আমার একটু কাছে এসে বলেন, কষ্ট পেও না, ও এমন মৃত্যুরই যোগ্য। ওনার কথা শুনে আমি ক্রোধ নিয়ে ওনার মুখপানে তাকাই। ওনার মুখে এখন প্রশান্তির হাসি। আমি দাঁত চেপে ওনার দিকে ঘুরে দাঁড়াই। তারপর কিছু না ভেবে ঠাস করে একটা থাপ্পড় রেজনের ডান গালে বসিয়ে দেই। কারো চেহারায় মারা উচিত না, কিন্তু উনি যে পশুর মতো কাজ করেছেন তাছাড়া আর কিছু করার নেই। থাপ্পড় খেয়ে উনি অপলক চোখে আমার দিকে তাকিয়ে থাকেন। এই মরণের চাহনি দেখে আমার শরীরে ঘা হয়ে যাচ্ছে। আমি ওনার টি শার্টের কলার 2 হাতে ঝড়ের গতিতে চেপে ধরে চিৎকার করে বলি, আপনি কত বড় পাপ করেছেন, ধারণা আছে আপনার? খুন করে দিয়েছেন একজনকে, খুন। রেজওয়ান, আপনি এতটা পাগল কেন? কেন কোনো কিছু বোঝেন না, শোনেন না? আমার একটা কথাও কেন শুনলেন না? রেজন, আপনি খুন করে ফেলেছেন। রেজন আমার কথায় উত্তর না দিয়ে এক দৃষ্টিতে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে আলতো হাতে গুজে দিতে দিতে স্নিগ্ধ সুরে বলেন, ও তোমার আর আমার দূরত্বের কারণ, তাই ওকে শেষ করে দিয়েছি। আর জানো, ও নিজের শরীর ইউজ করে আরও অনেক বড় বড় বিজনেস টাইকুনদের ব্ল্যাকমেইল করছিল। শুধু আমায় ফাঁসাতে চায়নি, অলরেডি অনেকের জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছে। রেজনের কথায় থমকে যাই আমি। এতটা নোংরা ছিল মেয়েটা? এখন তো মনে হচ্ছে ভালোই হয়েছে ও মারা গেছে, কিন্তু আমার আফসোস হচ্ছে ও মারা গেল রেজওয়ানের হাতে। একটা কলঙ্ক থেকে গেল ওনার জীবনে।
আমি এসব এক ধ্যানে ভাবছি, তখনই রেজওয়ান আমায় ছেড়ে হাঁটু মুড়ে নিচে বসে পড়েন। নিচে বসে 2 হাতে শক্ত করে আগলে ধরেন আমায়। ধরেই আমার পেটে মুখ গুজে বলতে শুরু করেন, নুদা, গত রাতের জন্য আমি সরি। আমি চাইনি আটকে রাখতে, আমি চাইনি কষ্ট দিতে, কিন্তু কিন্তু আমার কি করা উচিত বুঝে পাইনি, তাই এমন করেছি। নুদা, আমায় একটাবার তোমার হাজব্যান্ড হওয়ার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও। আমি বেস্ট হতে না পারি, কিন্তু বেটার হয়ে দেখাবো ইনশাল্লাহ। এই প্রথম ওনার মুখ থেকে ইনশাল্লাহ শুনলাম। আমি স্থবির হয়ে দাঁড়িয়ে আছি। রেজওয়ান আমার এতটা কাছে আমার পেটে মুখ গুজে আছেন, বারবার নাক মুখ ঘষছেন ড্রেসে। ওনার উষ্ণ পুরুষালী শ্বাস আমার শরীর ছুঁয়ে অন্তর অবধি তব্দা করে দিয়েছে। এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছি না, কিন্তু অন্তত এটা উপলব্ধি করতে পারছি রাগ করা যাবে না। আমি যত রাগ করব রেজওয়ান তত পাগলামি করবেন, তাই শান্ত থাকতে হবে। আমি ভালো করেই অবগত একটি বিষয়ে, পরিস্থিতি যতটা জটিল হবে ততটাই শান্ত থাকতে হবে, নয়তো তা জটিল থেকে ভয়াবহ রূপ নেবে। আমি ধীরে ধীরে নিচে রেজওয়ানের সামনে ওনার মুখোমুখি বসে পড়ি। ওনার বাঁ কাঁধে কাপা কাপা হাতে নিজের ডান হাতটা রাখি, আর বাঁ হাতে ওনার ডান গালে তীর তীর করে কাঁপতে থাকা হাতে হাত রাখি। এই প্রথম আমি রেজওয়ানকে এতটা গভীরভাবে স্পর্শ করছি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বলি, আপনি শান্ত হন, আমি চেষ্টা করব, আমি সুযোগ দেব, তারপরে একটু শান্ত হন। রেজওয়ান আমার কথা শুনে বুক ভরা শ্বাস টেনে মুচকি হেসে ওনার গালে থাকা আমার হাতটি ধরে বেশ কয়েকবার আমার হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে বলেন, তোমার সময় লাগলে নিতে পারো, কিন্তু তারপরও এই বোকামিটাকে ছেড়ে যেও না। উনি আমার হাতে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছেন ঠিকই, কিন্তু আমার সারা শরীর ঝিম ধরে গেছে ওনার এই আদরের স্পর্শে। আমি রেজওয়ানের থেকে হাত সরাই না, একইভাবে বসে ওনার দিকে তাকিয়ে রই। গত রাত থেকে পরিপাটি রেজওয়ানের বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। নীলচে চোখ দুটো না ঘুমানো আর চিন্তার জন্য লালচে হয়ে আছে। এলোমেলো চুল, ঘুম ঘুম ভাব, সব মিলে একদম বিধ্বস্তের শেষ পর্যায়ে মনে হচ্ছে। রেজওয়ান আমার হাতের ঠোঁট ছুঁয়ে চোখ বুজে বসে আছেন, আর আমি ওনারই দিকে তাকিয়ে আছি, ঘাড় অল্প কাত করে। প্রিয় রেজওয়ান শেখ, প্রিয় তো লিখলাম, তবে আপনি সত্যিই আমার প্রিয় নাকি অপ্রিয়? কোনটা? আমি নিজেই জানি না আসলে সত্যিটা কি। আপনি আমার ভীষণ আপন কেউ, আবার সেই আপনি আমার ভীষণ পর কেউ। আপনাকে আমি খুব একটা পছন্দ করি না বললেই চলে, কিন্তু কিন্তু আপনাকে পছন্দ না করলেও আপনার ঠোঁটে যে সবসময় লেগে থাকে এক চিলতে হাসি, ওই হাসিটা না আমার বড্ড প্রিয়। যে হাসিকে বলে হার্ট মেল্টিং স্মাইল, এই হাসিটা আপনার ঠোঁটে মারাত্মক মানায়। আমার শত মরণের কারণ আপনার এই হাসি, অথচ মরতে বারণ। আমি যে কতবার মুগ্ধ হয়েছি আপনার এই একটুখানি হাসিতে, তা বোধ হয় আমার নিজেরই অজানা। যদি আপনার এই হাসিটা কেনা যেত, তবে আমি কয়েক চিলতে হাসি কিনে নিজের কাছে রেখে দিতাম, আর ভালোবাসার ধন করে যত্নে রেখে দিতাম চোখের পাতায়। যদি আমার লেখার হাত কবিতার মতো হতো, যদি কলমে কাব্যের ঝর্ণা বইতো, তবে আমিও শত শত কবিতা লিখে ফেলতাম শুধু আপনার হাসির বর্ণনায়। আপনাকে কখনো বলা হয়নি আপনার হাসি আমার একটুখানি তৃপ্তির কারণ, যদিও জানি বাস্তবে তৃপ্ত হওয়াটা বারণ। আমি বড্ড ভালোবাসি আপনার এই হাসি। আপনার একটুখানি হাসি আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। কবে না আমি হারিয়ে যাই আপনার এই হাসির বিমুগ্ধতা নীরে, আবার কখনো চিরতরে মিলিয়ে না যাই, এই ভয়ে প্রতিদিন নিজেকে গুটিয়ে রাখি। ইতি, আপনার ত্যাগ করা নারী। এখন রাত 11টা। রেজওয়ান বাড়ি এসে নোজার ডায়েরি হাতে নিয়ে পড়ছে। যদিও এটা অন্যায়, কিন্তু তাও পড়ছে। নোজা শপে আছে, এখনো বাড়ি আসেনি, আজ দেরি হবে বলেছে। রেজওয়ান ডায়েরি নিয়ে প্রথমে কিছু পায়নি, কিন্তু তারপর এই পৃষ্ঠা পেল। সব হিসাব আর হিসাব ডায়েরিতে। এই পৃষ্ঠা পড়ে বর্তমানে নিজেকে সর্বসুখী মনে হচ্ছে। ওর নোজা ওর হাসিতে পাগল। রেজওয়ান আগ্রহ নিয়ে পরের কয়েক পৃষ্ঠা উল্টোয়, তারপর আরো কিছু লেখা চোখে পড়ে। আমার প্রিয় অথচ ভীষণ অপ্রিয় রেজওয়ান, আজ আপনি আমার কাছে নিজের অনুভূতির কথা স্বীকার করলেন, বললেন আপনি আমায় ভালোবাসেন। আপনার মুখ হতে এই বাণী শোনা মাত্রই মুহূর্তেই চমকে উঠেছিলাম। আপনার বলা প্রতিটি কথা আমি কান খাড়া করে বারবার শুনছিলাম। আমার মস্তিষ্ক বলছিল এসব শুধু আবেগ, অথচ আমার মন বারবারই শোধাচ্ছিল এটাই ভালোবাসা। এখন আপনি আমায় ভালোবাসেন, তাই নিজের করে আমায় চান, কিন্তু আমি চাই না আপনার হতে। জানেন কেন? ভয়। সেই ভয় যা 3 বছর আগে অজান্তেই অকল্পনীয়ভাবে সত্যি হয়ে গিয়েছিল। আমাদের বিয়ে ঠিক পরের দিনই সম্পর্কের গিট ছিঁড়ে আপনি নিজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন, আমায় ত্যাগ করেছিলেন। সেই ত্যাগের ভয় আজও আমাকে তাড়া করে মারে। জানেন একটা মহাসত্য কি? বিনা সাধনায় পাওয়া কোনো কিছুই আমাদের পছন্দের তালিকায় খুবই কম থাকে। আর আপনিও আমায় কোনো সাধনা ছাড়াই পেয়ে গিয়েছিলেন, তাই হয়তো এত সহজে ছুঁড়ে ফেলেছিলেন। আর আজ আবার সেই আপনি এত বছর পর সামান্য অনুভূতি নিয়ে আমায় ফের চেয়ে বসেছেন। তবে মশাই, জেনে রাখুন, সাধনাহীনে আপনি আর আমায় পাবেন না। আচ্ছা, আপনি কি আমার সেই দীর্ঘ অপেক্ষার মূল্য দিতে পারবেন কখনো? জানেন রেজওয়ান, আমাদের বিয়ের দিন অর্থাৎ 2023 সালের 3রা জানুয়ারির পর থেকে আমি প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করেছি। এই 3 বছরের সব মিলিয়ে 902 দিন কেটেছিল। এই 902 দিন আমি শুধু আপনাকে পাওয়ার অপেক্ষায় পড়েছি, কিন্তু আফসোস আপনি আসেননি। আর যখন অবশেষে এলেন অর্থাৎ 22শে জুন, তখন এসেই আপনি চুক্তিবদ্ধ হয়ে গেলেন। সেদিনে বুঝে গিয়েছিলাম আপনাকে আর কখনোই আমার করে পাওয়া হবে না। আপনি আমার ছিলেন না, আর কখনো হবেনও না।
অথচ আজ সেই আপনি আমার কাছে আমাকেই ভিক্ষা চাইছেন। কিন্তু রেজওয়ান, আমায় পাওয়ার অত সহজ নয়। আমি এবার আপনাকে তীব্র বিষাক্ত বিরহে পুড়িয়ে ছাড়ব। আপনাকে আমার না পাওয়ার সেই যন্ত্রণায় ছটফট করতে হবে। তখন হয়তো বুঝবেন একজনের জন্য অপেক্ষা করা মানে কি, পেয়ে না পাওয়ার কষ্ট আসলে কতটা নির্মম। জানি এই কথাগুলো শুধুই আমার ডায়েরির পাতায় বন্দি থাকবে, আপনার চোখে কখনোই পড়বে না, আর আমি চাইও না পড়ুক। আপনার নাও হয় স্ত্রী। রেজন দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করে রাখে। ওর পক্ষে আর পড়া সম্ভব নয়। ঠিকঠাক মতো রেখে দেয় ডায়েরিটা। রেজন রুম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। নিচে নেমে ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে গিলে নেয়। বুকের ভেতরটা ছিঁড়ে করে যাচ্ছে। মাথায় শুধু একটি কথাই ঘুরপাক খাচ্ছে, নোজা ওকে ছেড়ে যাবে। রেজন পানির গ্লাসটা রেখে পেছনে ঘুরে তখনই দেখে নোজা বাড়ি এসে গেছে ও সিঁড়ি বেয়ে উপরে উঠছে। রেজন কিছু না বলে ধীরে ধীরে লিভিং রুমের দিকে এগিয়ে যায়। তখনই নোজা স্থিমিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর রেজনের দিকে পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছু বলে না। কিছু সময় তাকিয়ে চুপচাপ উপরে উঠে যায়। রেজন নোজার চাহনি দেখে মুচকি হেসে সোফায় বসে পড়ে, আর নোজা চুপচাপ উপরে যেতে থাকে। রেজন শান্ত ভঙ্গিতে সোফায় বসে থাকলেও ওর মনটা বড্ড অশান্ত। বারবার একটাই চিন্তা মাথায় আসছে, যদি নোজা সত্যি ওকে ছেড়ে যায়। এসব ভাবতে ভাবতে ও সোফায় হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তীব্র ভয় মনে জেগে বসেছে। কিচ্ছু ভালো লাগছে না, শুধু অশান্তি লাগছে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।